দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ও আলোচিত রাজনীতিবিদ অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। উত্তরায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত। পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। পানিবন্দী কয়েক হাজার মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি। মৃতের সংখ্যা বেড়ে 2। ময়মনসিংহেও ডুবেছে নিম্নাঞ্চল। এবং সিন্ডিকেট বৃত্তে ডিম মুরগি সহ নিত্যপণ্যের বাজার। নির্ধারিত দরে মেলে না কিছুই। মুনাফা লুটের প্রতিযোগিতায় বেকায়দায় ক্রেতা। কর্পোরেট প্রতিষ্ঠানের নজরদারির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রায়দুল ইসলাম শুভ। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্বৈরাচারের দোসরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে মৌলিক সংস্কারের সুপারিশ করবে দলটি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে তারা। ছাত্র জনতার বিপ্লবের মূল মন্ত্র সামনে রেখে ঐক্যমতের ভিত্তিতে নতুন রাজনৈতিক চর্চায় আগ্রহী বিএনপি। মার্জিয়া মুমুর রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে 6টি কমিশন গঠন করে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই মাসেই বিএনপি সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে দলের মহাসচিবের নেতৃত্বে 6 সংস্কার কমিটি গঠন করে। দলের নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ তুলে ধরবে বিএনপি। যেখানে আমরা কমন জায়গায় আসতে পারবো সবাই মিলে জাতীয় ঐক্যমতের মাধ্যমে, সেই ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি। সেটার কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই। এবং তার মাধ্যমে যেখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করতে হবে। তো সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা ব্যতীত তো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। সংবিধান পুনর্গঠন ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো ব্যক্তির পরপর 2 বার প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার সুপারিশ করবে বিএনপি। স্বৈরাচারের দোসরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার প্রস্তাবও দেবে দলটি। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। জুডিশিয়ারির, প্রশাসনিক এবং পুলিশ বিভাগের সহ সংস্কারের জন্য প্রস্তাব করেছে। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে জোর দেওয়ার কথা জানালেন শিল্প ও বাণিজ্য সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু। পাবলিক সার্ভিস কমিশন, তার জন্য একটা আইনই আছে আমাদের, সে আমাদের দুদক, আমাদের আইন আছে। এরকম শত শত প্রতিষ্ঠান আছে যেগুলি জনকল্যাণে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং ভবিষ্যতে কোন কাঠামোতে এই প্রতিষ্ঠানগুলো চলবে সেটাকে নির্ধারিত করা। প্রতিহিংসা ও সংঘাতমুক্ত রাজনীতির বাইরে গিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চায়ও গুরুত্ব দেবে বিএনপির সংস্কার কমিটিগুলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাত থেকেই হাসপাতালে ভিড় করেন স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। সকালে উত্তরার বি চৌধুরীর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল মুন্সিগঞ্জে চতুর্থ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলোচিত এই রাজনীতিবিদকে।
খ্যাতিমান চিকিৎসক থেকে রাজনীতির বহু ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন, নানা ক্ষেত্রে দুটি ছড়ানো জলজলে এক নাম অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি সব মহলে পরিচিত বি চৌধুরী নামে। 9 দশকের বর্ণাঢ্য জীবন পেরিয়ে সামিল হলেন অসীমের পথে মহাযাত্রায়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে অধ্যাপক ডাক্তার বি চৌধুরীকে ভর্তি করা হয়েছিল নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। রাত 3:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নন্দিত চিকিৎসক, আলোচিত রাজনীতিবিদ। খবর পেয়ে শেষ রাতের বৃষ্টি উপেক্ষা করেই হাসপাতালে ভিড় করেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা। বিনা পয়সায় প্রচুর রোগীর উনি সেবা করেছেন। মানুষের যে কোনো বিপদে আপদে প্রয়োজনে আমরা উনাকে কাছে পেয়েছি। মানুষের মনের কথা বুঝতেন, কৃষকের বলেন, শ্রমিকের বলেন, শিক্ষকের বলেন, প্রশাসনের। হয়তো বা অনেকে ওনার বক্তব্যে, রাজনীতিতে, সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন। আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। সব দলের মানুষের কাছে থেকে দেখেছেন, আমি মনে করি তাদের অন্তরটা জানে যে বিশ্ব দেশে মানুষ হিসেবে কেমন ছিলেন। সেই দোয়াটুকু সবাই করবেন, আমরা এতটুকুই চাই। সকাল 8টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বি চৌধুরীর প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বারিধারার বাইতুল আতিক জামি মসজিদে। শনিবার মুন্সিগঞ্জে আরও 2 দফা জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতিকে শায়িত করা হবে পারিবারিক কবরস্থানে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতিতে বি চৌধুরীর পা রাখা। নির্বাচিত হন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে। ৫ম জাতীয় সংসদে সংসদ উপনেতা, 7ম সংসদে বিরোধী দলীয় উপনেতার মতো সংসদীয় মর্যাদাপূর্ণ আসনে আসীন হন বি চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর নির্বাচিত হন বাংলাদেশের 12তম রাষ্ট্রপতি। তবে রাজনৈতিক কারণে মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21 জুন ইস্তফা দেন রাষ্ট্রপতির পদ থেকে। এরপর 2004 সালে গঠন করেন বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে শেরপুরের 3 উপজেলায় প্রায় 40টি গ্রাম প্লাবিত। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবশেষ খবর জানতে এই মুহূর্তে ময়মনসিংহের ধাওয়াড়ায় আছেন ওবায়দুল হক। এখনো পানির নিচে রয়েছে এবং এইসব বাড়িঘরের মানুষজন যারা, তারা কিন্তু 2 দিন যাবৎ নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। কেউ আসলে বাড়িতে ঘরে থাকতে পারছেন না। আমি এখন আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেসব বাড়িঘর রয়েছে তারা কিন্তু এখন সেই বাড়িঘরগুলো কিন্তু এখন পানির নিচে। এখানে যে নেতাই নদী রয়েছে, সেই নদীর এই পানির স্রোতে কিন্তু নদীর পাড়গুলো ভেঙে যায় এবং যার ফলে বেশ কিছু স্থানে পাড় ভেঙে যাওয়ার ফলে এখান থেকে পানি দ্রুত বেগে কিন্তু যে লোকালয়ে প্রবেশ করছে এবং এই যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত। এবং তারা বলছেন যে হাঁস মুরগি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির স্রোতে চলে গেছে। গরু ছাগল কোনো রকমে যে উঁচু স্থান বা রাস্তাঘাট সেগুলোতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। মানুষজনকে সরিয়ে কিছুটা উজান যে স্থানগুলো বাড়িঘর আছে সেখানে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে কোনো ধরনের ত্রাণ সহায়তা আসলে আসেনি। তারা বলছেন যে 2 দিন যাবৎ তারা এখানে কোনো ধরনের রান্নাবান্না করতে পারছেন না। বিশেষ করে এই ধোবাউড়া উপজেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত 24 ঘন্টা যাবৎ, যার ফলে নেটওয়ার্কের সমস্যাজনিত কিন্তু দেখা যাচ্ছে এবং মানুষজন বলছে তারা কিন্তু মুড়ি বিস্কিট এগুলো খেয়ে কোনো রকম আসলে সময় পার করছেন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, অন্যান্য বিদ্যালয়গুলোকে আসলে প্রস্তুত রাখা হয়েছে, তাদেরকে সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু এই যে রাস্তার উপরে আসলে অবস্থান নিয়েছে, বাড়িঘর থেকে বাড়িঘরগুলো তলিয়ে গেছে এবং ফসলি জমি কিন্তু সব পানির নিচে এবং যে ফিশারি রয়েছে, মাছের ঘের রয়েছে, সেই মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে সব মাছ কিন্তু চলে গেছে এবং সাধারণ মানুষ এখনো পর্যন্ত নিদারুণ কষ্টে। এবং তারা বলছেন যে 88 বন্যার পরে কিন্তু এমন বন্যা আসলে তারা দেখেননি এবং
হুট করেই গত 24 ঘন্টায় এভাবে পানি প্রবেশ করবে সেটি কিন্তু তারা কল্পনা করতে পারেননি। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে বন্যার পরিস্থিতি। এতক্ষণ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। এদিকে রাজধানীতে রাতভর বৃষ্টির পর সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছে কাজের প্রয়োজনে বের হওয়া মানুষ। এই মুহূর্তে মিরপুরের আছেন রিপোর্টার আলামিন তুষার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হচ্ছে আসলে সেটা কিন্তু রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, রাতেও এই বৃষ্টিটা হয়েছে। তবে গতকালকের মতো বা যেই আসলে মুষলধারে যে বৃষ্টিটা হয়েছিল গতকালকে দীর্ঘ সময় ধরে, সেই বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত আসলে দেখা যায়নি। তবে সাধারণ যারা আসলে যাত্রীরা রয়েছেন, যেহেতু আজকে শনিবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ স্কুল কলেজ যেহেতু শনিবার বন্ধ থাকে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যেহেতু বন্ধ থাকে, সেই জায়গা থেকে অফিসগামী যারা রয়েছেন তাদের পরিমাণ একটু কম, এবং তারপরেও আসলে যারা অন্যান্য নিজেদের যারা রয়েছেন আসলে তাদের প্রয়োজনে যারা বের হচ্ছেন এবং অল্প কিছু যারা আসলে কাজ করছেন, তাদের জায়গা থেকে তারা কিন্তু টুকটাক অল্প বিস্তর ভোগান্তির মধ্যে কিন্তু তারা পড়েছেন। এবং আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটা এখনো পর্যন্ত জানানো হয়েছে যে এই ধরনের যে পরিস্থিতি, যে থেমে থেমে বৃষ্টি হওয়া বা ভারী বৃষ্টিপাতের দিকেও কিন্তু এইটা যেতে পারে, এবং সেইখানটা থেকে এবং সেই জায়গা থেকে যদি বলা যায় যে এই যে বৃষ্টিপাত সেটা 10 থেকে 11 তারিখ সময় পর্যন্ত আসলে এরকম আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করবে। তারপরে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতি আসলে স্বাভাবিক হতে থাকবে এবং মৌসুমি বায়ুর প্রভাবটা আসলে ধীরে ধীরে কাটতে শুরু করবে। যেহেতু যানজটও কিছুটা কম, সেই জায়গা থেকে আলাদা করে বলতে গেলে শনিবারে গাড়ির চাপ যেহেতু কম থাকে, সেই জায়গা থেকে এখনও পর্যন্ত খুব একটা ভোগান্তিতে পড়েনি। এবং আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন অলিগলিতে আসলে ঘুরেছি এবং আমরা যেখানটায় দেখেছি যে অলিগলিতেও আসলে যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছে, সেইভাবে আসলে জলাবদ্ধতা বা যেটা হয় তেমন কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি আসলে কোথাও হয়নি। তবে অল্প বিস্তর যে কাদা হয়ে যাওয়ার যে পরিস্থিতি, সেটা কিন্তু আমরা বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি এবং তার কারণে কিন্তু আমরা অনেককেই দেখেছি যে তারা আসলে প্রস্তুতি নিয়েছেন এবং গতকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছেন, প্রত্যেকেই কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছেন। তাদের সঙ্গে ছাতা নিয়েছেন, কেউ তার রেইনকোট আসলে নিয়ে নিয়েছেন। তো সেই জায়গা থেকে আলাদা করে বলতে গেলে যে, তবে এখন সেভাবে বলতে গেলে যে যারা আসলে তাদের অল্প বিস্তর জায়গার মাধ্যমে তারা তাদের যে প্রয়োজনে বেরিয়েছেন, তাদের কিন্তু অল্প হলেও ভোগান্তিতে পড়তে হয়েছে। এই ছিল আবহাওয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ রাজধানীর বৃষ্টির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। ভোক্তাকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিলেও বাজার সিন্ডিকেটের কাছে অসহায় সাধারণ মানুষ। ক্রেতা বিক্রেতা এমন অভিযোগ করলেও উল্টো ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবকেই দায়ী করছে কৃষি বিপণন অধিদপ্তর। এমন দাবি আর অভিযোগের মধ্যে যখন অযৌক্তিক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছে ভোক্তা, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তিশালী বাজার কাঠামো গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শাহজাহান খানের ছবিতে ফরাদুর রহমানের রিপোর্ট। আইন মেনে গেল মার্চে মাছ, মাংস, ডিম, সবজি সহ 29টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। সেপ্টেম্বরে সেই দাম কিছুটা বাড়িয়ে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম পুনরায় নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রশ্ন হলো, বাজার বাস্তবতা কি? সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে নির্ধারিত দামে বাজারে মিলছে না কোনো পণ্যই। কেন বাজারে সেই দামের বাস্তবায়ন নেই? এমন প্রশ্নে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, একদিকে ঠেকানো যাচ্ছে না হাত বদলে মুনাফা লুটের প্রবণতা, অন্যদিকে রয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব। সরবরাহ শৃঙ্খলে যখন অতিরিক্ত হাত ঢুকে যায় বা অতিরিক্ত যারা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না, খালি হাত বদল করছে, তখনই এই সরবরাহ শৃঙ্খলটা অদক্ষ হয়ে পড়ে এবং এই বাজারের এই ধরনের প্রাইসিং আমরা বিহেভিয়ার দেখতে পারি। এটা হচ্ছে মুখ্য। যদি এই আনইন্টারাপ্টেড বা আনডিসরাপশনগুলোকে দূর করা যায়, তাহলে কিন্তু বাজার মূল্য অনেক স্থিতিশীলতাতে নিয়ে আসা যায় বলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অবশ্য এমন সহজ সরল পথে হাঁটছেন না পাইকারি ব্যবসায়ীরা। তারা সামনে আনছেন চাহিদা যোগানের সম্পর্ককে। আর খুচরা বিক্রেতারা বলছেন, এখনো বাজারে সক্রিয় রয়েছে ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি করা সিন্ডিকেট। কাঁচামালের বাজার আমদানি যদি কম হয়, ওই 1-2টা বাইরে জায়গা, 5টা বাইরে জায়গা, হাটে যে পাইতেছে দাম একদম কম কিনতেছে, হাটে যে না পাইলে দাম অবশ্যই বেড়ে যেতে। যারা এলসি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, এলসি বন্ধ, সরবরাহ নেয়, মালের সরবরাহ কম,
এখানে প্রত্যেক দিন দাম বাড়তেছে। এক সপ্তাহের ভিতরে আপনার দেখা গেছে 30-40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। খুচরা বিক্রেতাদের মতো সাধারণ ভোক্তাদেরও দাবি, অসাধু ব্যবসায়ীদের কারণে কমছে না নিত্যপণ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল, এখন নীরবতাভাবে কাজ করছে। যে কোনো সরকারে আসুক, তারা যদি তাদের ব্যবসায়ীদের থেকে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে রাখে, তো ওই ব্যবসায়ীরা কি করবে? অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে মনিটরি পলিসি ও যৌক্তিক মূল্য নির্ধারণে নজর দিতে হবে। পাশাপাশি বৃহৎ শিল্প গ্রুপকেও দায়বদ্ধতার আওতায় আনতে হবে। ফিসক্যাল পলিসি যেটা আছে সেটার রিফ্লেকশনটা যাতে থাকে, যদি ট্যারিফ রেশনালাইজ হয়, বড় বড় যে কোম্পানিগুলো যাতে ডিমের বাজার বা ব্রয়লার মুরগির যে মার্কেটটা আছে সেইটাকে যাতে প্রভাবিত না করতে পারে। বাজার ব্যবস্থাপনা জোরদার করতে পারলে মূল্যস্ফীতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। তারা একটা প্রেসারের মধ্যে থাকবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উৎপাদক, মধ্যস্থভোগী আর পাইকার, সবশেষে খুচরা। কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি, এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই। উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলমের মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা, আর খুচরাই বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। যেখানে উৎপন্ন ওইখানে যাইয়া দেখেন ওইখানে কি বেচতেছে না বেচতেছে, কারণ আমরা তো এটা প্রোডাকশন করতেছি না। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মার্কেটটা কমে, এখানে অবশ্যই কমবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়ল বিশ্ববাজার। 2022 সালের মার্চের পরে সর্বোচ্চ দামে কেনাবেচা হয়েছে নিত্যপণ্য। যদিও আগস্টের তুলনায় মোটের ওপর দাম বেড়েছে 3%। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO। সংস্থাটি বলছে, দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে চিনি ও ভোজ্য তেল। বিশ্বের বিভিন্ন দেশ যখন মূল্যস্ফীতি কমাতে চালাচ্ছে জোর চেষ্টা, ব্যাংক ঋণের সুদহার কমানো সহ নিচ্ছে নানা পদক্ষেপ, তখনই জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানালো, আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়েছে বিশ্ববাজার। 2022 সালের মার্চের পর গেল সেপ্টেম্বরে সর্বোচ্চ দামে বেচাকেনা হয়েছে নিত্যপণ্য। FAOর মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে গম, ভুট্টা সহ দানাদার খাদ্যপণ্যের দাম 3% বেড়েছে। দাম বৃদ্ধির কারণ হিসাবে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে ফসল উঠতে দেরি হওয়াকে দায়ী করা হয়। ঊর্ধ্বমুখী দামের তালিকায় থাকা চিনির দাম 1 মাসের ব্যবধানে 10.4% বেড়েছে গেল সেপ্টেম্বরে। তবে গত বছর একই সময়ের তুলনায় তা মিলছে 22.7% কম দামে। চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিলের আখ চাষে চলমান খরা ও ভারতে ইথানল উৎপাদনে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পূর্বাভাসই বেড়েছে পণ্যটির দাম। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 2023 সালের পর গেল সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ। মাত্র 1 মাসের ব্যবধানে সয়াবিন, পাম এবং সূর্যমুখী তেলের দাম বেড়েছে 4.5%-এর বেশি।
এফএওর হিসাবে গত মাসে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে প্রায় 4%। চাহিদা বৃদ্ধির কারণেই দামের ঊর্ধ্বগতি বলে বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি। এদিকে নিউজিল্যান্ডের গ্লোবাল ডেইরি ট্রেডও জানিয়েছে 3 সপ্তাহের বেশি সময় ধরে বিশ্ববাজারে বাড়ছে দুগ্ধজাত পণ্যের দাম। তবে মাংসের দামের সূচক ছিল কিছুটা সহনীয়। আগস্টের তুলনায় মাংসের দাম বেড়েছে 0.4%। তবে গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে তুলনা করলে এ দাম প্রায় 5%-এর বেশি। মহির মারুফ, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুনের ঘটনা নিয়ে ব্রিফিং করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে গত রাত 12টায় 00:30 ঘটিকায় সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনা ঘটে এবং ওই সময় সমুদ্র যথেষ্ট উত্তাল ছিল এবং অনেক বাতাস থাকার কারণে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এবং রাত্রেবেলায় রিসোর্স মোবিলাইজ করা অনেক কঠিন ছিল। তবে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী থেকে ট্রাক, বাংলাদেশ চট্টগ্রাম পোর্ট অথরিটি এবং কোস্টগার্ড থেকে সর্বমোট 7টি ট্রাক একযোগে অপারেশন পরিচালনা করে। প্রাথমিকভাবে প্রায় 1-1.5 ঘন্টা অগ্নি নির্বাপন করার পরে অগ্নি নির্বাপিত হয়। আবার বাতাসের কারণে ভিতর থেকে আবার জ্বলে ওঠে। তারপর পরে আমরা আবার ফোম গানের মাধ্যমে কোস্টগার্ডের জাহাজ ইউজ করে, তারপর নেভির জাহাজ, পোর্টের জাহাজ সবগুলো একসাথেই সমন্বিতভাবে আমরা ব্যবহার করে আমরা অগ্নি নির্বাপন করতে সক্ষম হই। এই ঘটনার সময় আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উনি সরাসরি ঢাকা থেকে এই সম্পূর্ণ অপারেশন পরিচালনায় সর্বোচ্চ দিক নির্দেশনা আমাদের প্রদান করেছেন এবং প্রতি মুহূর্তে আমাদের কাছে তথ্য নিয়েছে। সেই মোতাবেক উনি যথাযথ দিক নির্দেশনা দিয়েছেন এবং কিছু এখানে সারপ্রাইজিং বিষয় আছে। এই জাহাজে তেল ছিল হচ্ছে 11,055 টন। আমরা মাদার ভেসেল থেকে নিয়েছিলাম ওমেরে লেগেসি। জাহাজের সর্বমোট জনবল ছিল হচ্ছে 48 জন। আমাদের নিজস্ব ক্রু, ওয়াচম্যান প্লাস ইস্টার্ন রিফাইনারির প্রতিনিধি 48 জন ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার, যখন জাহাজকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করা হয়, কিছু ক্রুকে অন্য বোটে এবং কিছু ক্রু পানিতে ঝাঁপ দেয়। এবং এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষকরা বলছেন তাদের বেতন দেয়া হয় 3য় শ্রেণীর কর্মচারী গ্রেডে, যা দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। শিক্ষাবিদরা বলছেন সামাজিক মর্যাদা ও বেতন সহ সুযোগ সুবিধা বৃদ্ধি না করলে মেধাবীরা শিক্ষাগত পেশায় আগ্রহ হারাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে সরকার প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বৃদ্ধির ব্যাপারে আন্তরিক। শাকির আহমেদের রিপোর্ট। বৈষম্যগুলো দূর করার জন্য আপনাদের রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ার পর তিনি যা বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবারের খরচ মেটানো তো দূরের কথা, ঢাকায় মাথা গজার বন্দোবস্ত করতেই হিমশিম অবস্থা। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের টিফিন ভাতা যদি 60 টাকা বা তার চেয়ে একটু বেশি হয়, এর চেয়ে লজ্জার কোথায় আছে বলেন? নিত্য পণ্যের যে পরিমাণ দাম, সেটির সাথে যদি আপনি সমন্বয় করতে যান, মাসের 15 দিন পরে হাতে কিন্তু আর উদ্বৃত্ত অর্থ থাকে না। একই অবস্থা অন্যান্য শিক্ষকদেরও। যুগের পর যুগ নেই পদোন্নতি, বেতন দেয়া হয় 13তম গ্রেডে। শিক্ষকদের 3য় শ্রেণীর কর্মচারীর গ্রেডে বেতন দিয়ে সুনাগরিক তৈরির দায়িত্ব দেয়াকে বৈষম্যমূলক বলছেন তারা। সরকারি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে একই শিক্ষাগত যোগ্যতা স্নাতক 2য় বিভাগ, তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। আমাদেরকে কিন্তু 13তম গ্রেড দিয়ে 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে। চাকরির শুরু থেকে আমরা সহকারী শিক্ষক হিসাবে ঢুকি, আমরা সহকারী শিক্ষক হিসাবেই রিটায়ারে চলে যাই। বৈষম্যটা অনেক বেশি। সরকারি আসে, আশ্বাস দেয় যে এই করব, আপনাদের এই করব, প্রমোশন দিব, সবাই শুভঙ্করের ফাঁকির মতন অবস্থা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, অঙ্কে যা $170। মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় 5 গুণ অর্থাৎ $953 বেতন পান। শিক্ষাবিদরা বলছেন মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে সামাজিক মর্যাদা ও বেতন সহ সুযোগ সুবিধা বাড়ানোর বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে করুণ দশা আমরা জানি। 20 টাকা বেতনে শুরু হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, এখনও আমরা সেই জায়গায় রয়ে গেছি। এটি পরিবর্তন করা ছাড়া
বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান, অর্থনৈতিক মর্যাদা বাড়ানো ছাড়া কোনোভাবেই আমি মনে করি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে তারা আন্তরিক। শিক্ষকদের সুবিধাদি অ্যাড্রেস করার জন্য সরকার কিন্তু প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। দেখুন, সেটা আমার মনে হয় যে সরকারের সক্রিয় বিবেচনায় আছে। আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুজ্জোধা চৌধুরী। রাষ্ট্রপতির শোক, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। উত্তরায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।